দড়ি দিয়ে বাঁধার পরে খাজুরির কাটা নখের ভিতরে ঢোকায়, নখের ভিতরে ঢোকায় এবং বেকি পোড়া দিয়ে ওনার পিঠে। এটা হচ্ছে গোলক পাগলের ছবি, অরিজিনাল। এটা অরিজিনাল ছবি, একদম ফেস এটাই এরকম ছিল। এটা অরিজিনাল ফটো আর কি, অশ্বিনী পাগলের। এইখানে জন্মভিটা ছিল, এখানে একটা ছোট ঘর ছিল। বন্ধুরা, আমি এস এম বিপ্লব, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাতখামার একটি গ্রামে। দাদু ভালো আছেন? ভালো আছেন? এটা কি আপনার বাড়ি? পাগলের মন্দির পুজো করেন এখন? ঢুকবেন? এই পুজোটা কি সকাল সন্ধ্যা করেন? দায়িত্ব কি আপনার? দায়িত্ব, আপনি সকাল সন্ধ্যা পুজোটা আপনি করেন? আমার মাইয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এখন এখন পুজো দিচ্ছেন আর কি? আচ্ছা, যান। এই গ্রামে বাড়ি ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শিষ্য হীরামন পাগলের। আমি সেই বাড়িতে যাব এবং তানার ঐতিহাসিক কর্মলীলা তুলে ধরবো আমি আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই হীরামন পাগলের মন্দিরের সামনে, যে মন্দিরটি নির্মাণ করা হয়েছে সেই পাগলের পৈতৃক ভিটা বা তানার যে ভিটাটুকু ছিল বা জায়গাটুকু ছিল, সেই জায়গাটুকু নিয়ে সেই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এখানকার কমিটির অর্থায়নে, বিভিন্ন মানুষের অর্থায়নে, বিভিন্ন ভক্তদের অর্থায়নে এই মন্দিরটি এখানে নির্মাণ করা হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ঠাম্মা, পাগলের মন্দিরে আছেন, বাড়ি কি এখানে আপনার? ওই পাশে। প্রতিদিন আসেন এখানে? পাগল ঠাকুরকে মন্দিরে প্রণাম করতে আসেন? আজকে তো বুধবার, আজকে সবাই আসবে আর কি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত্রে গান বাজনা হয়, সবাই আসবে আর কি। আসা শুরু হয়েছে মাত্র? আসবে না, রাত্রে বেশি আসে। প্রতিদিন প্রতি সাপ্তাহিক বুধবারে গান হয়। এই হীরামন পাগলের প্রতি এতটা আত্মবিশ্বাস, ভক্তি বিশ্বাস এইখানকার মানুষের, পাশের মানুষের, গ্রামের মানুষের, দূরের মানুষের এতটা ভক্তি বিশ্বাস, নিয়মিত সকাল বিকাল সন্ধ্যা নেই তাকে প্রণাম করে, মন্দিরে প্রণাম করে যার যার গন্তব্যস্থানে রওনা হচ্ছে। এই হীরামন পাগলের মন্দিরে নিয়মিত পূজা করার জন্য একজন বৃদ্ধ মানুষকে রাখা হয়েছে। তিনি সকালবেলা বিকেলবেলা তার পূজা অর্চনা করে থাকেন। নিয়ম অনুসারে সাপ্তাহিক প্রতি বুধবার এই পাগলের মন্দিরে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত একটি নাম গানের কীর্তন করা হয়। প্রতি বছর ফাল্গুন মাসে এই হীরামন পাগলের মন্দিরে বড় করে একটি মহোৎসবের আয়োজন করা হয়। 40 থেকে 45 মণ চাউল ডাউলের ভক্তদের প্রসাদ রান্না করা হয়। আমি এখন একটু এই হীরামন পাগলের মন্দিরের ভিতরে যাব। যেহেতু এই পাগলের কোনো স্মৃতিচরণ বা কোনো স্মৃতিছবি এখনো আছে কি, মন্দিরের ভিতরে পাগলের কোনো স্মৃতি রাখা আছে কিনা, যদিও থেকে থাকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। বেসিক্যালি এই হীরামন পাগলের কাহিনী, গল্পকথা শত বছরের আগের কথা। হয়তোবা আমরা অনেকেই হীরামন পাগলের কথা গল্পে শুনেছি, নীলমপুর থেকে পড়েছি এবং সিনেমায় দেখেছি। তো বাস্তব তো আমরা কিছু দেখিনি বা জানি না, তাহলে আমরা বাস্তব কিছু স্মৃতিছবি দেখব এবং কিছু কথা আমরা শুনবো। হীরামন পাগলের নিজের যে ছবিটা, মানে সঠিক যে ছবিটা ছিল, সেই ছবিটা কি এখানে আছে? কোনটা? মধ্যে ওইটা, ওই ছবিটা, হ্যাঁ ওইটা, হ্যাঁ। আর ওইটা কে? তারক ঠাকুর, তাই না? তারক পাগল, হ্যাঁ। তারপর ওই পাশে ওইটা, ওইটা ও পাগলের মানে দেখছে তার এই যেন ওই সেই ইডা পাগল, নাম জানো কি? গোলক পাগল। কোনজন? ওই যে মুড়ুয়া, ওই একদম বুঝতে পারছি, ওই কোনায় ওই যে ওইটা হচ্ছে গোলক পাগল ছবি। ওইটা হচ্ছে অরিজিনাল গোলক পাগল ছবি, তাই না? হ্যাঁ। আর অশ্বিনী পকেট হলো ওই যে, একটু দেখান দাদা, দেখান, হ্যাঁ একটু, হ্যাঁ কাছে নিয়ে দেখান, নিয়ে দেখেন, হ্যাঁ এই যে অশ্বিনী একদম ফেস এটাই এরকম ছিল। এটা অরিজিনাল ফটো আর কি, অশ্বিনী পাগলের। ওইখানে দেখেন। আর গোলক পাগল ফটোটা দেখান একটু। এটা হচ্ছে গোলক পাগলের ছবি, অরিজিনাল। এটা অরিজিনাল ছবি, এটা কোনো আর্টিস্ট না, মনে হয় অরিজিনাল। ময়লা পড়ে চোখ, হ্যাঁ। আর তারপর ওই ছবিটা দেখান, ওটা কোন পাগলের? ওটা ওই হীরামন। দেখান তো এক পাগলের একই করছে তো, ওই বড়টা করলে হবে না। হ্যাঁ, মানে ওইটা হচ্ছে হীরামন পাগল।
আর এটা হচ্ছে ওই একই ছবি হ্যাঁ, একই ছবি। দুইটা, হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এটা হিরমন পাগল, হ্যাঁ এটা অরিজিনাল ছবি, এটা হিরমন পাগলের। আর আর এই বড় খান হচ্ছিল ওই এটা ছোট পাগল দেখছিল এই গান বাড়ির, হ্যাঁ ওই যিনি ওই মন্দিরে ওই ওরাখান দিয়ে বসে বই পোস্টার লিখতো, হ্যাঁ। সেই লোক স্বপ্নে দেখছে, তা সে উনি আর কি আঁকিয়ে এই ফটো বরণ করে আনি এখানে পুজো দেওয়া আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিজের স্বপ্নে দেখার পরেও তিনি ছবি নিজে আর্ট করে এটা রাখছে আর কি, এই হিরমন পাগলের ছবি এটা। আচ্ছা তাহলে ওই যে মা বাবা সব আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনি ভিতরে আসবেন। প্রতিদিনই এইভাবে এই বৃদ্ধ মানুষটি এই হিরমন পাগলের মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাশোনা এবং নিয়মিত পূজা অর্চনা করে থাকে। আমি কিন্তু গিয়েছিলাম পৌষের সকালে এই তীব্র শীতের ভিতরে এই পাগলের বাড়ি, এই জন্য মন্দিরের আশপাশে এবং মন্দিরের ভক্তদের কম দেখা যাচ্ছে। টেম্পারেচার বৃদ্ধি পেলেই এখানে অনেক ভক্তের আগমন হয়ে থাকে। মন্দিরের এই বৃদ্ধ পূজারীকে যে কোনো মানুষ সহায়তা করছে, বিভিন্ন ফুল ছিঁড়ে, বিভিন্ন পাতা ছিঁড়ে সব ধরনের সহযোগিতা এই পূজারীকে করে থাকে। এই পাগলের প্রতি এতটা ভক্তি বিশ্বাস, এই তীব্র শীতের ভিতরে পূজা করতে চলে আসছে সবাই। এখানকার মানুষের এতটা ভক্তি বিশ্বাস এই পাগলের প্রতি, যে কোনো যে উদ্দেশ্যে এই বাড়ির থেকে যারা বেরোচ্ছে এই পাগলের মন্দিরে একটু প্রণাম করে যার যার গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। আমি দেখতে পাচ্ছি আমার এক বৃদ্ধ দাদুকে ডাংখা কাশি ডংখা নিয়ে এই মন্দিরের উদ্দেশ্যে চলে আসছে, কারণ এখানে একটু পরেই নাম কীর্তন শুরু হবে এই পাগলের উদ্দেশ্যে। সাপ্তাহিক বুধবারে এই হিরমন পাগলের মন্দিরে যে নাম কীর্তনটা করা হয় রাত 7টা থেকে রাত 10টার ভিতরটি শেষ করা হয়। শেষ করার পরে এখানে একটি প্রসাদ বিতরণ করা হয়। শোনো শোনো শোনো, এই যে কী করো তুমি? তোমার শীত লাগছে? তোমার কি শীত লাগছে? শীত লাগে নাই? এদিকে শোনো, এদিকে আচ্ছা আচ্ছা, এই শোনো কাকু, ভালো আছেন? হ্যাঁ, পাগলের আশীর্বাদে ভক্তবৃন্দের কৃপায় ভালো আছি। আচ্ছা, আমি কিন্তু অনেক দূর থেকে আসছি আপনাদের এই হিরমন পাগলের কিছু ইতিহাস বা অনেক সূত্র আছে আমি জানার জন্য, কিন্তু আমি আজকে আপনাদের এই বাড়িতে বা পাগলের মন্দিরে আমি চলে এসেছি অনেক দূর থেকে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে। তো আমি এই হিরমন পাগলের আমি ইতিহাস সম্বন্ধে আমি কিছু জানতে চাচ্ছি। আমার দর্শকদের উদ্দেশ্যে এই পাগলের কিছু কথা তুলে ধরুন। হিরমন পাগলের বাবা এবং কাকু 2 ভাই। হিরমন পাগলের বাবার নাম মহারাজ বালা এবং ওনার কাকার নাম চৈতন্য বালা। হিরমন পাগলরা 4 ভাই, অক্কুর বালা, গুরুচরণ বালা, হিরমন বালা এবং কুটিশ্বর বালা। আর চৈতন্য বালার 2 ছেলে, গোলক বালা, গোবিন্দ বালা। হ্যাঁ, হিরমন পাগলের বড় ভাই অক্কুর বালার 4 ছেলে, গুরুচরণ বালা, হিরমন পাগল এবং কুটিশ্বর বালার। এই 3 ভাইয়ের কোনো পুত্র সন্তান ছিল না, একমাত্র গুরুচরণ বালার সপ্তকন্যা এবং বড় ভাই অক্কুর বালা ওনার 4 ছেলে, নিবারণ, হরিচরণ, ফটিকচরণ, কালীচরণ। এই হিরমন পাগলের 4 ভাইপো। হরিচাঁদ ঠাকুরের কয়েকজন শিষ্য আছে, 12 জন। গোলক পাগল, হিরমন পাগল, 12 জন পাগল। গোলক পাগল, লোচন পাগল, দশরথ, মহানন্দ, তারপরে মৃত্যুঞ্জয়, হ্যাঁ এই ব্রজ, নাটু, বিশ্বনাথ, এই 12 পাগল এবং তারক গোসাই। আমি জানতে চাচ্ছি এই হিরমন পাগল হরিচাঁদ ঠাকুরের শিষ্য, হরিচাঁদ ঠাকুরের কাছে তিনি কীভাবে গেলেন, তার শিষ্য কীভাবে হলেন, এটা আমি একটু জানতে চাচ্ছি। হিরমন পাগলের যখন যৌবন বয়সে পদার্পণ হয়, উনি তখন সংসার কাজকর্ম কিছুই করে না, ওই শ্মশানে যায়, কারুর সাথে কোনো কথাবার্তা বলে না, কারুর সাথে তেমন মেলামেশা করে না। তখন ওনার কাকা চৈতন্য বালামশাই এবং ওনার ভাইপোরা সবাই মিলে বলল যে কাকা, হিরমন তো কোনো কাজকর্ম কোনো কিছুই করে না, এখন নিশ্চয়ই কোনো সমস্যা কিছু হয়েছে, কবিরাজ দেখাতে কোনো ভূতি ধরছে, এই শ্মশানে যায়। তবে এই বিষয়টা নিয়ে আমরা সংসার সবাই উদ্বিগ্ন, এখন কি করা যায়। তখন স্মরণ করা হলো কালাচাঁদ ফকিরকে। কালাচাঁদ ফকিরকে নিয়ে আসার পরে কালাচাঁদ ফকির যখন ওই হকাল্লা বলে যখন জিকির ছাড়ে, তখন
পাগল মাথা নত করে। যখন খোট খাড়িয়ে যখন ওকে পাগলকে সেই খোটের ভিতরে আনার পরে যখন রুল দিয়া আঘাত করে ওট মাটিতে যখন আঘাত করে তখন বলে ওট তখন ওঠে, যখন বলে যে বয় 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 তখন বসার পরে বলছে যে কালাচাঁদ ফকির বলছে যে রোগ সারিয়ে গেছে, এখন আমার বিদায় করো। তখন চৈতন্য বালামশাই বলে যে আজ নাহি যেতে দেবো, আগামীকাল যাও, কিন্তু আমরা একটা দিন দেখি যে হীরামনের কি অবস্থা হয়েছে, রোগ সারছে কি সারে নাই। তখন কালাচাঁদ ফকিরকে রাখা হলো, দেখলো যে সন্ধ্যার পরে সেই ভাব আবার শুরু হয়েছে। তারপরে দিন সকালবেলায় যখন কালাচাঁদ ফকির আবার হীরামনকে ডাকলো, ডাকার পরে তখন আর কি খোটের ভিতরে নিয়ে তখন আর কি গাত্র মোড়া দেয়। গাত্র মোড়া দেওয়ার পরে শেষে বলে যে তোরে কে ধরছে, তোর ঘাড়ের কে? তখন ঠাকুর কিছু বলে না, পাগল কিছু বলে না। এর পরবর্তীতে তখন ওনার ভাব ওই যখন ওই আবার সে আগের মতো দেখা গেলো, তখন এমন পাগলকে গাত্র মোড়া দেওয়ার পরে তারপরে 2 আঙ্গুল দড়ি দিয়ে বাঁধার পরে খাজুরির কাটা নখের ভিতরে ঢোকায়, নখের ভিতরে ঢোকায় এবং বেকি পোড়া দিয়ে ওনার পিঠে ওনার চাপিয়ে ধরার পরে যখন পাগল আর কি ওই ব্যথা সহ্য করতে না পারে, যখন আর কি গাত্র মোড়া আর কি গা ঝাঁকি মারি উঠলি পরে হাতের নখ ওই নখের ভিতরে যে খেজুরির কাটা ছিল ওই কাটাগুলো ঝরে পড়ে গেল এবং দড়ি ছিঁড়ে গেল। তখন ওই যে বেকি পোড়াতে ছিল ওই বেকি নিয়ে তখন আর কি কালাচাঁদ ফকিরকে ধাওয়া মারলি পরে তখন কালাচাঁদ ফকির ওই হলকাল্লা বলতে দৌড়নির পরে ওনার পায়ে ওই বেকি লাগিয়ে ওনার পায়ের শিরা কেটে যায়। কাটার পরে তারপরে আর কি পাগল সরাসরি জয় শ্রীরাম বলিয়া উনি আর কি রওনা দিল ওড়াকান্দির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে তখন আর কি দেখে যে ঠাকুর বসিয়ে রয়েছে, হরিচাঁদ ঠাকুর যখন বসিয়ে রয়েছে হীরামনকে দেখে তো ধরে নিয়ে তখন ঘাটে নিয়ে স্নান করায় দেখে যে গায়ে শ্যাওলা ময়লা লাগিয়েছে। তখন হরিচাঁদ ঠাকুর ঘাটে নিয়ে ওনার পাত্র ধোয় দেওয়ার পরে শেষে আর কি এখন কয় ওরে হীরামন, তোর গায়ে বেকি পোড়া, হাতে নখের ভিতরে খাজুরির কাটা, তুই এত ব্যথা সহ্য করলি কিভাবে? তখন বললো যে ঠাকুর সবই তুমি জানো, তুমি অন্তর্যামী, জানিও পুনরায় আমার কাছে এই কথা জিজ্ঞেস করো, এ তো সবই তোমার ইশারায় আমি করছি। তখন ঠাকুর আবার ঘাট থেকে তুলে নিয়ে ওনার গায়ে কর্পূর মিশ্রিত তেল অঙ্গে দেওয়ার পরে ওই সময় হরিচাঁদ ঠাকুরের গায়ে ছিল কাপড় ছিল, কাপড় থাকার পরে তখন কি কাপড়টা পরিয়ে যাওয়ার পরে দেখে যে হীরামনের গায়ে বেকি পোড়ার কোনো চিহ্ন নাই, হরিচাঁদ ঠাকুরের গায়ে সেই বেকি পোড়ার চিহ্ন দেখে যে লাল ডগডগে ঘা ইয়ে রয়েছে হরিচাঁদ ঠাকুরের গায়ে। তখন ওই পায়ে লুটি বললো পাগল যে বাবা সবই তুমি করাও, তুমি সবই আমি আমার দিয়ে যা করাও তাই করি। তো লুটে যখন বললো যে যা ওই সংসার মাঝে আবার ফিরে আসার পরে তারপরে বললো যে ঠাকুর বললো যে যেমন তোর সংসারে একটা দায় আসিস, স্ত্রীর একটা পুত্র সন্তান দিতে হবে, এখন তুই এটা পুত্র সন্তান উনি আসলো। আবার আসার পরে শেষে ওনার একটা পুত্র সন্তান জন্ম নেওয়ার পরে হীরামন পাগল ওই বোলপুর শ্মশানে উনি সন্ধ্যার পরে উনি চলে যায়। তখন স্ত্রীর ধারণা যে হয়তো হীরামন কোনো মহিলার সাথে প্রেম করছে, এই কারণে আমার কাছে রাত্রি নিশিযাপন করে না। তখন হয়তো ওনার যে জায়রা ছিল তাদের সাথে এই কথাগুলো বলাবলি করে যে দিদি এই হীরামন যে রাত্রি থাকে না, তখন জায়রা বলে যে কোনো মেয়ের সাথে তো সম্পর্ক করছে, তুই একটু নজরে রাখ। তখন ওনার স্ত্রী ঠিক ওইভাবে সন্ধ্যার পরে হীরামন কোন জায়গা যায়, তখন পাগলের দিকে উনি দৃষ্টি রাখার পরে দেখে কি যে আস্তে আস্তে সন্ধ্যা যখন ভোর হয়েছে ওই হীরামন পাগল পূর্ব দিকে উলপুরের শ্মশানের দিকে রওনা দিছে।
ওনার স্ত্রীও পিছনে পিছনে রওনা দিছে, যাই দেখে কি যে শ্মশানে যেয়ে বসছে। বসার পরে তখন হীরামন পাগল যখন শ্মশানে বসে ওনার স্ত্রী তখন ফিরে এসে বলছে ওনার শ্বশুর চৈতন্য বালামশাইকে যে শ্বশুরমশাই তোমার বাইকে ওকে যে ভূতি ধরছে। তখন হীরামন পাগল শ্মশানে বসে ওনার উপাসনা করিয়া উনি যখন বাড়ি রাত্রে ফিরে আসে, ফিরে আসার পরে বলছে যে তুমি দরজা খোলো। তখন দরজা খোলে না, দরজা আটকায় উনি বসে রয়েছে। তো হীরামন পাগল ওই শীতের রাত্রে ওই দরজার কাছে বসে রয়েছে। বসে থাকার পরে সকালবেলা ওনার ছেলে মারা গেছে। সকালবেলা মারা গেলি পরে তখন চৈতন্য বালামশাই বলছে যে হীরামন তোর কত অলৌকিক কথা, কত কিছু শুনি, তো দেখ তুই বাবা তোর ছেলের পুনর্জীবন দিতে পারিস কিনা। তখন বললো যে তোমরা ঘরের বাইরে সবাই চলে যাও, ঘরের চতুর্দিকে আটকায় দাও, আমি দেখি বাবা হরিচাঁদ এবং দয়াল শ্রীরাম কি করে। যখন কি সবাই সরিয়ে গেছে, কিন্তু ওই সময় ঘরের ফাঁকা দিয়া ওনার স্ত্রী দেখতে লাগলো এই কি করে। তখন উনি যখন আর কি পুনর্জীবন দান করার সময় হা করিয়া বড় করিয়া যখন নিঃশ্বাস ওনার পুত্রের গালে দিতে লাগছিল, ওই সময় আর কি যখন হা করছে ওনার স্ত্রী তখন বলে যে কে কোথায় আসো, শিগগির আসো, মরা খেয়ে ফেলে, আমার ছেলেরে খেয়ে ফেলতেছে, ওনারে ভূতি ধরছে। ভূতি ধরার পরে তখন আর কি আমি একটা কথা একটু আগে বলি ফেলাইছি, কালাচাঁদ ফকিরের কথা, ওই কথাটা হলো এখন আসবে। তখন আর কি ওনারে আর কি ওই কালাচাঁদ ফকিরের স্মরণ করা হলো। স্মরণ করার পরে যা করার কালাচাঁদ ফকির করলো এবং তার প্রতিফল কালাচাঁদ ফকিরের বাড়ি এখন কি হচ্ছে কোনো মানুষ যেতে তখন ওই ঘটনা শ্মশানের ঘটনা ছেলের ঘটনা নিয়ে যে ঘটনা ঘটছিল তখন কালাচাঁদ ফকিরকে স্মরণ করলো যে এই পাগলের ঘাড়ে কি জানি আইছে, কোনো ভূত প্রেত বা অপদহত ভর করছে, এই জন্য সে এইগুলো করতেছে, পাগলামি করতেছে। তখন কালাচাঁদ ঠাকুর এসে তার ফকিরকে শুরু করলো আর কি। আচ্ছা, কালাচাঁদ ঠাকুর ফকিরটা তিনি কোথায় বাড়ি ছিল বা কত দূরে? আন্দারকোটা ছিল। আচ্ছা, ওনাকে কি এই বাড়িতে নিয়ে আসছিল? এইখানে এই বাড়িতে নিয়ে এসে মানে তাকে ঠিক করার জন্য, চিকিৎসা করার জন্য। আচ্ছা বল। চিকিৎসা করা নিয়ে আসা হয়েছিল। ওই যে কথাটা বলছি যে আগে বলা হয়ে গেছে। হ্যাঁ, ওটা আগে বলছেন, হ্যাঁ কথাগুলো আগে বলেছেন। হ্যাঁ আচ্ছা, এখন বুঝতে পারছি। তখন আর কি ওনার ছেলের ওই হীরামন ছেলেকে ঘরে রেখে উনি বেরিয়ে চলে আসলো, পাগল বেরিয়ে আসলো, কিন্তু ওনার ছেলের আর পুনর্জীবন আর দেওয়া হলো না। হীরামন পাগল গোলক পাগলের গায়ে ছিল অসীম শক্তি। একদিনে হরিচাঁদ ঠাকুরের বাড়ি অনেক ভক্তবৃন্দ। তখন হরিচাঁদ ঠাকুরের কাছে যে হীরামন পাগল বলতেছে যে বাবা গোলক পাগল রে, তুমি সব কিছু দিলে, আমার সাথে অসীম শক্তি দেছো, সবাই তারে আমার সাথে বড় বলে, তুমি আমার তার সাথে ছোট রাখছো। তখন হরিচাঁদ ঠাকুর বলে শহরে দুরাচার, সংসার করিতে লাগি তো তোর ঘর, তোর লাগে না পরিতে বসন, তোর লাগে না খোদা, তোর লাগে না নৌকা, তুই যখন যে সময় মনে করিস তখন সেই সময় তোর সেইটা হয়। তোর জল স্থল আকাশ বাতাস সব সমান। তার চাইতে তোরে আমি ছোট করে রাখছি কোন জায়গা। গোলকের যে নৌকো লাগে চলতি, তার সংসার লাগে, তার ঘর লাগে, তার প্রতি বসন লাগে, তোর তো কোনো বসন লাগে না। আমি তো সেই বসন তোর বর্জিত করেছি। তার চাইতে তোরে কোন জায়গা ছোট রাখছি, তোর তো কিছুই লাগে না, তুই উলঙ্গ রাখছি তোরে, তোর চলার পথে নৌকো লাগে না, তোর সর্জনী ঘর লাগে না, যখন যা চাস তখন তুই পাস। তোরে তার চাইতে আমি ছোট রাখছি না বড় রাখছি, তার চাইতে তোরে আমি বড় রাখছি। এই কথা বলার পরে তখন যে তুই যা অন্তঃপুরে যা। তখন পাগল হরিচাঁদ ঠাকুরের ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে গেলি পরে যাই দেখে কি একজন পুরুষ, একজন রমণী, তাদের ইচ্ছা যে আজ বুধবারে ঠাকুরের বাড়ি বসে একটা পুত্র সন্তান জন্ম দিলে ঠাকুরের আশীর্বাদ পুষ্ট হবে। যখন ওই অবস্থায় ঘরের ভিতরে যায় দেখে, তখন দুই স্বামী স্ত্রীর চুলির মুখ ধরিয়া নিয়ে হরিচাঁদ ঠাকুরের পায়ে নিয়ে তাকে ফেলালো। যখন ফেলালো তখন ফেলানির পরে এখন বলতেছে যে হিরে রে,
অস্থির বোঝা গর্ধবে কি কুলায়, হাতিতে যে বোঝা বতি পারে, গাধায় কি তাই বতি পারে, তুই যে দেশের মানুষ সেই দেশে চলে যা। তখন হরিচাঁদ ঠাকুরের আজ্ঞা পাওয়া মাত্র মনে মনে চিন্তা করলো পাগল যে বাবা আমার চলে যেতে বললো। তখন হীরামন পাগল পিছন দিকে না ফিরে উনি রিটার্ন বাড়ি চলে এসলো। বাড়ি এসে ওনার স্ত্রীকে বললো, আমি যে শেষযাত্রী চলে যাব, আমি আর এই ধরায় থাকবো না, বাবা আমার নির্দেশ করছে, আমি চলে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবা? তখন বললো যে, স্ত্রী বললো যে আমিও তোমার সাথে যাব। এখন মনে মনে চিন্তা করছে যে এই ভরা ভাদ্র মাস, কাপড় জল, কোন কিনারা নাই, যদি জাতি চায় পানি পারে কীভাবে যাবে, যদি আমার নীতি হয় তাই কীভাবে নেব, যা করে আমার রাম দয়াময়, যদি জাতি চায় যাবে, না জাতি পারলি করে না যাবে, রাম দয়াময় যা করে। যখন শেষসাত করছে তখনও বলছে যে আমি এখন রওনা দেবো, তুমি এখন আমার সঙ্গে চলো। স্ত্রীকে বলতেছে, স্ত্রীকে বলতেছে। তখন স্ত্রীও পিছনে পিছনে রওনা দিছে। রওনা দিলি করে যখন হীরামন পাগল জলের হাঁটু পর্যন্ত জলে যখন নামে, ওনার জল, স্ত্রীর জল একটু বেশি হয়, উনি যত আগুয়ায় ওনার স্ত্রীর তত জল একটু বেশি হয়। আস্তে আস্তে জলের নিম্নগতি হচ্ছে। নিম্নগতি হওয়ার পরে এখন বলতেছে যে এই যে ঝাঁপাইয়া অথই ঠাই নাই, কুল কিনারা নাই, আমি যাব, কিভাবে যাব, না আমি ফিরে যাই। তখন স্ত্রী বলতেছে যে আমি বাড়ি ফিরে যাই, ওই ওনার সাথে আর যাওয়া হলো না। তখন স্ত্রী ঘরে চলে আসলো। ঘরে চলে আসার পরে পাগল রওনা দিচ্ছে, তো পিছন দিকে আর ফিরে চায় নাই, যে আসতে পারলি আসবে, না আসতে পারলি করে না আসবে, আমার এতে তো কোনো দায় নাই। তখন পাগল ওই যে রওনা দিয়ে চলে গেল। রওনা দিয়ে চলে যাওয়ার পরে অনেকদিন পরে ওনার ভাই, মেজো ভাই গুরুচরণ বালা, এখন ভাইয়ের শোকে পাগল, মানে হীরামন পাগলের ভাই গুরুচরণ বালা, মেজো ভাই গুরুচরণ বালা, হ্যাঁ। হীরামন পাগলের মেজো ভাই গুরুচরণ বালা তখন বলে যে হায় রে প্রাণের ভাই। যখন আর কি সব শুনলো, শোনার পরে আর কি তখন গুরুচরণ বালা কি কাঁদতে লাগলো, যে আর বলতে লাগলো যে হায় রে ভাই চলে গেলি, আমি এইভাবে কতকাল থাকবো, তোর এত ভালোবাসি, যাওয়ার বেলা কিছু করি গেলি না। তখন ওই যে পাগল চলে গেছে, তো চলে গেল। চলে যাওয়ার পরে এদিকে স্ত্রী বাড়ি ফিরে আসিয়া এখন কাঁদতেছে যে হ্যাঁ হ্যাঁ আমি কি করলাম, স্বামীর সাথে জাতি পারলাম না, পুত্র সন্তান নাই, কি নিয়ে আমি সংসারের মাঝে থাকবো। তখন উনি কাঁদতেছে। কান্দি পরে আরও যে ওনার যা আছে তাদের কাছে বললো, তারাও আসলো, আসে শুনলো যে কি হয়েছে, তুই কান্দিস কেন? দিদি তোমাদের হীরামন চিরদিনের মতো জন্মের মতো চলে গেছে, আমাকে ফাঁকি দিয়ে আমারও জাতি কইছিল, আমিও জাতি পাই নাই, এখন আমি ফিরে আইছি জল দেখে, এখন আমি তো জাতি পারলাম না। তখন অনেক জাতি বলে যে তুই পোড়ামুখী জলে ডুবে কেন বললি না, তুই কেন হীরামনের সাথে গেলি না? মানে আমি একটু ক্লিয়ার জানতে চাচ্ছি, হীরামন পাগল জলের ভিতর দিয়ে হাঁটছিল, কিন্তু জল ফাঁক হয়ে যাচ্ছিল, কিন্তু স্ত্রী পিছন পিছন যাচ্ছিল, কিন্তু তিনি তলায় যাচ্ছিল, এই ভয়তে আর যাচ্ছে না, ফিরে আইছিল। কিন্তু উনি হাঁটা দিলে বা রওনা দিলে পিছনে পিছনে যেতে পারতো আর কি। হ্যাঁ, যদি ওনার হাত ধরে তো যেতে পারতো আর কি, ওনার সাথেও এই দুনিয়াতে ওনার পাগলের সাথে যেতে পারতো, কিন্তু হাত ধরে নাই, পিছনে ফিরে যাচ্ছে। এই কারণে ওনার স্পর্শ করে নাই বলে উনি আর স্পর্শ করলে যেতে পারতো। আচ্ছা আচ্ছা। তখন এই কান্না শুনিয়া তখন চৈতন্য বালামশাই সে বলে যে বৌমা কান্দ কেন, কয় যে তোমার ছেলে নাই চলে গেছে। তখন চৈতন্য বালাও কান্দিয়া অজ্ঞান, বেহুশ। তারপরে গুরুচরণ বালা শোনার পরে উনিও কান্দিয়া বেহুশ। আরও ওনার যে ভাই ব্রাদার আছে, ভাইবোরা আছে, সবাই কান্নাকাটি করে। কেউ আর সান্ত্বনা দেওয়ার মতো ওনার নাই, সবাই ফিরে কান্নাকাটি করে। এই হীরামন পাগলরা কয় ভাই ছিলেন? হীরামন পাগলরা ছিল 4 ভাই। 4 ভাই। নিবারণ, সরি, ওই অক্তুর বালা, গুরুচরণ বালা, হীরামন বালা, কুটিশ্বর বালা। হীরামন বালা কি কত? হীরামন বালা প্রথম 9 জন। ভাইয়ের ভিতরে 9। আচ্ছা। আর কুটিশ্বর ছোট, আর
অপুর বালা ছিল বড় আর গুরুচরণ বালা হচ্ছে বেশ এই বাড়ির এই পাগলের বাড়ি হেমন্ত পাগলের বাড়ি তো এইটাই। আচ্ছা, ওনার কোনো জন্ম ভিটা ঘর তো নেই, জন্ম ভিটা কোনো স্থাপ ওনার কোনো ওনার এই এখন জন্মগত সূত্রে আমরা দেখে এসেছি যে এক জায়গায় ছোট একটা মন্দির ছিল, এইখানেই ছোট একটা মন্দির ছিল। হ্যাঁ। তারপরে যা কিছু এই যে হয়েছে সে পরে এইখানে জন্ম ভিটা ছিল, হ্যাঁ। এখানে একটা ছোট ঘর ছিল। ঘর ছিল, একটা মন্দির ছিল, ছোট্ট একটা মন্দির ছিল। এটি আমরা দেখছি ছোটবেলা থেকে দেখছি, তো ছোট্ট টিনের একটা মন্দির ছিল। এইখানে ছোট টিনের হ্যাঁ। উনি এখানেই জন্ম নিয়েছেন। এই যে তার জন্মস্থান, হ্যাঁ। হ্যাঁ, এই যে তার জন্মস্থান, এই যে তার সেই জন্মস্থান ভিটায় এই মন্দিরটা এখন বড় করে করা হয়েছে আর কি। এইটুকুন হয়েছে আর কি, তার কৃপাগুণ। তার কৃপাগুণ এটুকুন হয়েছে আর কি। এই যে আপনার যে মন্দির বা এই আপনার যে স্থাপনাটা করছেন, এই গান বাজনা যেটা করেন, এটা কি আপনাদের কমিটির একটা সংগঠন আছে মনে হয়? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ছোট আছে। মোটো একটা কমিটি আছে আর কি, সেখান থেকে হ্যাঁ গ্রাম নিয়ে। গ্রাম এই কমিটির মাধ্যমে এটা আপনারা গঠন করছেন আর কি। এই কমিটিটা গঠন করা হয়েছে এবং ভক্তবিন্দু গ্রামবাসীর সহযোগিতায় যা কিছু হয়েছে এবং পাগলের অনুষ্ঠান প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বুধবারে অনুষ্ঠান হয় প্রতি বছর প্রতি বছর ফাল্গুন মাসের এই বছর তারিখে করছে। 37তম অনুষ্ঠান শুরু হবে। এই বছর 37তম, হ্যাঁ 37তম অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে লম্বা করে যে দেখতে পাচ্ছি আমরা মন্দিরটা এবং এইটা আপনাদের যেটা গান বাজনা করেন যে সেটটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটুকুনি তিনি হিরমন পাগলের বাড়ি বা জন্মভিটা ছিল। সেই জায়গাটুকু ছোট্ট একটা টিনের ঘর ছিল, আপনার ছোটবেলা দেখছেন। হ্যাঁ, এই জায়গা ছোট একটা মন্দির ছিল, এই জায়গা 8-10 জন মানুষ বসা যেত, হ্যাঁ। ছোট একটা টিনের একটা ঘর ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই আচ্ছা আচ্ছা, সে থেকে আজ আপনারা আপনাদের কমিটির পক্ষ থেকে এটা করছেন আর কি। মাসিক কোনো অনুষ্ঠান করেন না, বছরে একটাই সাপ্তাহিক অনুষ্ঠান হয়। সাপ্তাহিক অনুষ্ঠান হয়। প্রতি বুধবারে আজকে বুধবার, আজকে হবে। প্রতি বুধবারে পাগলের এই সাপ্তাহিক অনুষ্ঠান শুরু হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সন্ধ্যা 7টা থেকে শুরু হয় এবং ভক্তবৃন্দ যত সময় থাকে তত সময় অনুষ্ঠান চলে। আচ্ছা, আর প্রতি বছর ফাল্গুন মাসের ফাল্গুন মাসের প্রথম বুধবারে আপনাদের বড় করে একটা মৎসব বিশাল আকারে করা হয়। অনেক মানে কত মন চাল, একজন চাল জাল হয়? তাতে ধরেন 50 মনের মতো চাউল তরকারি জাল হয়। 50 মন, অনেক অনেক। আচ্ছা, এই যে আপনাদের যে রান্নার যে খাদ্যদ্রব্যগুলো দান অনুদান, এই রান্নাগুলো আপনারা জোগাড় করেন বা কে কোথা থেকে দেয় এটা কি? এইগুলো হচ্ছে গ্রামবাসী, ওই 3 কেজি চাউল 30 টাকা এবং ভক্তবৃন্দর আনা অনুদানে এই অনুষ্ঠান চলে। প্রতিটা ঘরে বা জনপতি প্রতিটা ফ্যামিলি 3 কেজি গ্রামের প্রতিটা ঘরে 3 কেজি চাউল এবং 30 টাকা করে চাঁদা ধরা। হ্যাঁ, আর এই বাড়ি যারা আছে এই বিকেলবেলা রাত্রে যে বিকেলবেলা যে চাউল জাল হয়, যত চাউল লাগে এই বাড়ির লোকে বহন করে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাদেরকে। আমি হিরমন ঠাকুরের বা পাগলের কাছের আপনার অনেক ইতিহাস আপনাদের আমি দর্শকদের মাঝে তুলে দিতে পারলাম। আর ভিডিওটা সুন্দর একটা ভিডিও আমি আপনাদের দর্শকদের আমি দিতে পারলাম। আর সুন্দর কাহিনীটা, ইতিহাসটা অনেক সূত্র আমি জানতে পারলাম। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, পাগল হিরমন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকুক, আচ্ছা, এই কামনা করি। ধন্যবাদ।